আগের নতুন অনলাইনের আওয়ামী সিপাহসালার মাসুদ কামালের নিয়ে কথা কই। ওরে কইছিলাম একটু ঠাসি খেয়ে দেখতে, তো ঠাসি তো খাবে না, বেশি কথা কয়, বক বকাইছে। আজকে আবার একটা বক বকাইছে, এই যে এটা মাসুদ কামাল কি বক বকাইছে আসেন না দেখি। ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য। আসলে সে, আমি বলি, ভারতের একটা এজেন্ট। অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে অজু নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলে, বলার মাধ্যমে কিছু কিছু মানুষ হয় তাদেরকে উত্তেজিত করে। অনেক হুজুরা তারা পীর মনে করে। কিছু লোক 32 নম্বর বাড়ি যায় ভেঙে দিয়েছে। এবং এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে, বলে দিয়েছে কিভাবে হাতুড়ি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে। আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে। আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে এটা, আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে, সেই অপশনটা তৈরি করে দিয়েছেন। কে তৈরি করে দিল? পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল। শেখ হাসিনাকে আমাদের পক্ষে ফেরত পাওয়া আসলে কঠিন। কঠিন এটা আমরাই করে দিয়েছি, কঠিন। ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে এই যে জাতিসংঘের রিপোর্টটা, এটা কোনো ভূমিকা রাখবে কিনা। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। দেখেন, আমরা শেখ হাসিনার বিচার করতে চাই, তো তাকে আপনি যেতে দিলেন কেন? প্রথম প্রশ্ন, তাকে যেতে দিলেন কেন? আপনি বলতেছিলেন যে যেতে না দিলে যেভাবে মানুষ আসছিল তাকে হয়তো মেরেই ফেলতো। তাকে মারলে আপনার সমস্যাটা কি? জনগণ যদি তাকে মেরে ফেলতো সে আপনার সমস্যাটা কি? তাকে আপনি যেতে দিবেন কেন? এসএসএফ এর দায়িত্ব তো ছিল না তাকে তাকে তখন তাকে রক্ষা করা, এটা তো তাকে তাদের দায়িত্ব বিদেশে ছিল। পাঠিয়ে দেওয়ার কারো দায়িত্ব ছিল? তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার কারো দায়িত্বের মধ্যে পড়ে? তাকে হেলিকপ্টার দিয়ে আপনার ক্যান্টনমেন্টে নিয়ে রাখতে পারতেন। আপনি যদি আপনি তাকে বাঁচাতে চান, ইন্ডিয়া পাঠাতে হবে কেন? ইন্ডিয়া আপনি পাঠিয়েছেন, পাঠিয়ে এখন তাকে আনতে পারতেছেন না, এটা বলেন কেন? দ্বিতীয় কথা হলো, দেখেন, ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে যে আমাদের কোনো বন্দী যদি ওখানে থাকে তারা সেটাকে ফেরত দিবে। এই চুক্তির মধ্যে একটা জায়গা কিন্তু, বেশি ফুয়াদ আরো ভালো বলতে পারবেন, উনি আইনজীবী মানুষ, আর ডিটেল বলতে পারবেন। আমি যতটুকু বুঝি, চুক্তির মধ্যে একটা জায়গায় একটা কিন্তু আছে। কিন্তুটা হলো, যদি আশ্রয়দাতা দেশ মনে করে যে তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, তাহলে তাকে তারা পাঠাবে না। ঠিক আছে? তাহলে ভারত যত কিছুই বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু না। আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নের তারা কিন্তু কোনো সদুত্তর দিতে এখন পর্যন্ত পারে নাই। তারা কেন শেখ হাসিনাকে রাখছে তাদের এখানে, এখন পর্যন্ত তাদের মুখে কোনো সদুত্তর আমি পাই নাই। যে উক্তিটা শুনে সবাই খুব খুশি হয়ে বাহ বাহ বলছে, এমন কিন্তু আমি পাই নাই। এই প্রশ্নটা আগামী দিনগুলোতে আরো জোরালো হতো। আমরা বলতে পারতাম যে ওনার বিরুদ্ধে আদালতে রায় আছে, উনি আসছেন না কেন, আসতে হবে, দিতে হবে, বলতে পারতাম। সেই জায়গায় দেখেন, একটা ঘটনা আমাদের এখানে ঘটিয়েছে। কে ঘটিয়েছে? কিছু লোক 32 নম্বর বাড়ি যায় ভেঙে দিয়েছে। এবং এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে, বলে দিয়েছে কিভাবে হাতুড়ি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে। আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে। আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে এটা, আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে, সেই অপশনটা তৈরি করে দিয়েছেন। কে তৈরি করে দিল? পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল। এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো? ভারতের সুবিধা করলো। এই লোক সারাদিন ভারত ভারত এনটি ভারত এনটি ভারত কথাবার্তা বলে। আসলে সে, আমি বলি, ভারতের একটা এজেন্ট। সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনকর বক্তব্য ছাড়ে। একটা জিনিস হলো কি, ডিপ এজেন্ট বলতে একটা কথা আছে। তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় যায়, মানুষকে আস্থায় নিয়ে নেয়। তখন যদি এই কাজ, তখন কি সারা দেশে, শুনেন, শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল। এটা অগাস্টে হোক, মার্চে হোক, ডিসেম্বরে হোক, যে কোনো অনিবার্য ছিল। কারণ তার পাপের ঘোড়া ভরতে 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 এমন এক জায়গায় ছিল, এটা উপচে পড়তোই। ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন। করার পর এখন ওনারা আসল কাজটা করছেন। শুনেন, বাংলাদেশের অস্থিতিশীলতা, এটা কার জন্য ভালো? বাংলাদেশে এমন কোন আইন শৃঙ্খলা আছে? ঘোষণা দেয় অমুক বাড়ি কালকে বুলডোজার নিয়ে গুড়িয়ে দেওয়া হবে, এটা কি আইনের মধ্যে পড়ে?
ল এন্ড অর্ডারের কোন সংজ্ঞা এটা ফেলানো যাবে? যাবে না। সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে, ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না। বলে না এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না। তো সহ্য করা হবে, সহ্য করলেন কেন আপনি? আপনি তো সহ্য করলেন, আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন? যখন তারা ঘোষণা দিল, ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন? ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিছে। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না? পিনাকি যেভাবে চলে দেশ, আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে, ওই বিদেশে অবস্থানরত ওই লোক চালাচ্ছে না আমাদের গভর্নমেন্ট একটা আছে? আমি এই সন্দেহ করি সে যেভাবে যেভাবে চাচ্ছে এই সবকে সেভাবে সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে। যখন সে বললো পিরিয়ড আর দরকার নেই থামো এখন, তখন সরকার উগ্র হয়ে গেল, শক্ত হয়ে গেল, না আর করা যাবে না। আগে তো বললো না, আগে বললো না কেন? তো এই পুরা জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক, ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহ আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে অজু নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলে, বলার মাধ্যমে কিছু কিছু মানুষ তাদেরকে উত্তেজিত করে, অনেক হুজুরা তারা পীর মনে করে, এবং এই ঘটনা ঘটছে। এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে? আমাদের দেশ অস্থিতিশীল হলে কার লাভ রে ভাই? কার লাভ? ইন্ডিয়ার লাভ। এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে। কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি, এই ব্যাখ্যার একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি কেন? আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন? আপনি আপনি কি অর্জন করলেন? মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন, এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, সে দেশে নাই, তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয়, কত বড় পলিটিক্যাল সে ভিকটিম হয়ে গেছে এখানে, এটা বলবে এখন ইন্ডিয়া। দেখেন তো লাভটা আমার কি হলো? আমার তো দরকার শেখ হাসিনাকে। আমার আপনি এই বাড়ি ভাঙবেন, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো, এই বাড়ি থেকে আগামীকালকে এসে নিয়ে কেউ উঠতে পারতো? সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। তো এখন কেন যখন তাকে নিয়ে আসার আমার প্রয়োজন তখন কেন এই সুযোগটা কে করে দিল? এটা একটা ভয়ঙ্কর, আমরা বলি আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে। কেন এই ষড়যন্ত্রের সবাই মাথা গোলাচ্ছে আমি জানি না। মাহফুজের মতো অসংখ্য তরুণ যুবক মরণপণ লড়াই কইরা ফ্যাসিস্ট হাসিনারে হটানোর জন্য জীবন দিছে, মাঠে লড়াই করছে। হাসিনা তো নিজেই উজিরে খামোখা ছিল বিনা ভোটে, তখন কি মোদির মুখে বলে রাখিছিল মাসুদ কামাল? তখন যে কয় নাই। এখন সবার পাগা গজাইছে, ছাত্ররা কিছু না। ছাত্রদের ভুল থাকতে পারে, কিন্তু ওরা তো ছোট, ওদেরকে তো দেখাই দিতে হবে, ওদেরকে বলতে হবে, ওদেরকে শুনতে হবে। ওরা কি কখনো বেয়াদবি করেছে কারোর সাথে? বলেন তো, ও তো কারোর সাথে বেয়াদবি করে নাই, তো ওদের পিছে লাগিয়েছেন কেন? ওদের পিছে লাগবেন, ধরবো আমি। মাসুদ কামাল কইছে যে মাহফুজ কি ভোট করিছে, ভোট কি জানে? কত লোক আওয়ামী লীগ করে জানেন? কোনো ধারণা আছে আপনার? জীবনে কোনোদিন ইলেকশন করছেন? কোনো একটা পর্যায়ে, জীবনে কোনো একটা পর্যায়ে মাহফুজ আলম সাহেব আপনি ইলেকশন করেছেন? হ্যাঁ, মাসুদ কামাল আন্নে ভোট করিছেন? হ্যাঁ, জিন্দগিতে আন্নে কেমনে জানেন ভোট কি? আপনি যেমনি ভোট না কইরাই জানেন ভোট বিশেষজ্ঞ হয়েছেন, ঠিক সেইভাবে মাহফুজ হয়েছে। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, আপনি কি ছাত্র সংসদ নির্বাচন করেছেন? হ্যাঁ, জিতেছেন, দাঁড়িয়েছেন। আমি করেছি, জিতেছিও, হ্যাঁ, বিপিজিএস পদে। হ্যাঁ, জাতীয়ভাবে নির্বাচন করেছেন, সারা দেশে লাখ লাখ ভোটারের কাছে গেছেন কোনোদিন? হ্যাঁ, জানেন ক্যাঙ্কা করে করা লাগে? আমি করেছি, জিতেছিও। বিএমএর সেন্ট্রাল কমিটিতে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটিতে আমি জিতেছি, জাতীয় পর্যায়ে নির্বাচন কইরা। রাজনীতি করেছেন জিন্দগিতে? করেন নাই তো বাক্য জানেন কেন রাজনীতি নিয়া? ওটা তো জানেন না আপনি। রাজনীতি কোন বুঝেন? যাই হোক, মাহফুজের ডিফেন্ড করা বা গ্লোরিফাই করা আমার দায়িত্ব না। ছাত্রদের অবশ্যই অনেক দুর্বলতা আছে, যার জন্য আজকে আমাদেরকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে যে আমরা হইতে পারতাম সেটা হইতে পারতেছি না। এটা আমি নিজেও বলছি। 5ই আগস্টে গণভবনের পরে বঙ্গভবনের দখল নিতে হইতো, চুপ্পুকে তাড়াইতে হইতো ওই দিনে পাছায় লাথি দিয়া, সেটা হয় নাই। কিন্তু মাসুদ কামাল কেন লাগলো মাহফুজের পিছনে? কারণ মাহফুজ বলছে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে সে বাংলাদেশ বিরোধী বলিছে, খুব ভালো কথা বলিছে, সাবাস, বাঘের বাচ্চা। বাংলাদেশের মানুষের মনের কথা কইছে, আমাদের পূর্ণ সমর্থন আছে। এটা মাসুদ কামালের পুচ্ছে আগুন ধরে গেছে। আওয়ামী লীগ বড় দল না, আসলে জামাত বাংলাদেশ বিরোধী। আওয়ামী লীগের এত লোক, বড় দল কুই যাবে? এরা কি দেশ থেকে বের হয়ে যাবে? আওয়ামী লীগের মাহফুজ উন্মাদ এমনকি এটাও কইছে যে দেশে বিভক্তি আনা হইতেছে। শুনেন ওর কথাই শুনেন। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে একমাত্র জামাতে ইসলাম বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল, সেই সময় তারা বাংলাদেশপন্থী ছিল না। কত লোক আওয়ামী লীগ করে জানেন? কোনো ধারণা আছে আপনার? আওয়ামী লীগের সব লোককে নিয়ে আপনি কী করবেন? কোন দেশে পাঠাবেন?
কোথায় পাঠাবেন আপনি? বঙ্গোপসাগরে ফেলে দিবেন নাকি সব একসঙ্গে জোর করে একসঙ্গে জড়ো করে গণকবর দিয়ে দিবেন? কি করবেন রে ভাই? আমার মাঝে মাঝে এই সমস্ত লোকের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হয়। ওনারা কি পাগল হয়ে গেলেন? এই মাহফুজ আলমের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া যে এরকম একটা বক্তব্য আমরা দিতে চাই না। তা না হলে সরকারের শৃঙ্খলা থাকবে না, শৃঙ্খলা থাকে না। এইভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না। এইভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতাকে দেশ গড়ার কোনো উদ্যোগ বলা যায় না। আওয়ামী লীগ বাংলাদেশপন্থী দল। আওয়ামী লীগ যতবার ক্ষমতা আসছে ততবার বাংলাদেশের স্বার্থ ইন্ডিয়ার কাছে বেঁচে দিছে, জাস্ট ক্ষমতায় থাকার জন্য। 1971 গোপন চুক্তি করেছে, মুজিবের আমলে 25 বছর দাসত্ব চুক্তি করেছে, আর নিজের আমলে ভারতকে যা দিছে তার সারা জীবন ভারত মনে রাখবে মার্কা অসংখ্য চুক্তি করেছে। এই যে মুজিবের আমলে 25 বছরের চুক্তি করেছিল, এই চুক্তির প্রথম বরখলাপ করে ভারত। গণতন্ত্র ছিল এই চুক্তির অন্যতম ভিত্তি। তা মুজিব যখন তাইলে সব দল নিষিদ্ধ করে একদলীয় শাসন বাকশাল করলো, অন্য সবার নির্বাচনে অংশগ্রহণ বাতিল করিয়া দিল, মানুষের রিট করার অধিকার কায়রা নিল, স্বৈর শাসন কায়েম করলো, তখন কি ইন্ডিয়া এই চুক্তি থেকে বের হয়ে গেছিল? তাই চুক্তিটা থাকে কেমনে? বের হয়ে যায়নি কেন? এই চুক্তি একটা ধারা ছিল একে অপরের উপরে কোনো আগ্রাসনমূলক তৎপরতা পরিচালনা করবে না এবং নিজ ভূখণ্ডে এমন কোনো সামরিক আয়োজনে ব্যস্ত থাকবে না যা অপর পক্ষের জন্য সামরিক ক্ষতি বা নিরাপত্তার উপর হুমকি হয়ে দাঁড়াইতে পারে। উভয় পক্ষ অপর পক্ষের সঙ্গে সশস্ত্র সংগ্রামে যে কোনো তৃতীয় পক্ষকে সহায়তা দান থেকে বিরত থাকবে। এটা একটা ক্লজ ছিল। 75 15 আগস্টে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যে কাদের সিদ্দিক হারাম যারা এই নেতৃত্বে আওয়ামী লীগের তরুণ অংশ, এর মধ্যে ইয়েও ছিল, ওই যে সুলতান মোহাম্মদ মনসুর ও ছিল, ভারতে যে বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ঘাত শুরু করে, আর্মির সাথে যুদ্ধ করে। এইটা ছাড়া পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী ভারত আশ্রয় পেয়েছিল না? তাদের দেয়া রসদপূর্ণ সহযোগিতা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে লিপ্ত হয়েছে না? কোনদিন বাংলাদেশ কইছে যে বাংলাদেশের সাথে চুক্তির বরখেলাপ করেছে ইন্ডিয়া? এই ইন্ডিয়ার সাথে চুক্তি করে কোনো লাভ আছে? ওই চুক্তি রাখে তো মোনাফেক একটা। বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারা নিকা বসে ইন্ডিয়ার সাথে, শুধু নিজেই না দেশের গোয়া মারা যায়। আর যখন ক্ষমতায় না থাকে তখন এমন অবস্থা তৈরি করে বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে না পারে। তা আওয়ামী লীগ কই যাবে? মাসুদ কামাল ওর মাথা খারাপ হয়ে গেছে। আওয়ামী লীগ কই যাবে? ওরা বিপদে পড়লে কই পালায়? যেখানে যা পালায় সেটি যাবে। 1971 গেছে না ইন্ডিয়ায়, 1975 পলাইছে না ইন্ডিয়ায়, 2024 পলাইছে না ইন্ডিয়া, এখন কই আছে? আবার বলে তারা বিদেশে জনমত গঠনে ভারতের দিকে তাকায় আছে। এই দল বাংলাদেশপন্থী দল। উন্মাদ কে হইছে? উন্মাদ মাহফুজ হইছে না মাসুদ কামাল হইছে? বাংলাদেশের একটা বড় সমস্যা কি জানেন? সাংবাদিকরা বুদ্ধিজীবী হয়ে যায়। একটা নিউজ ঠিক মতো লিখতে পারে না, একটা পত্রিকা তৈরি করতে পারে না যেটা বিশ্বমানের, এমন একটা টিভি চ্যানেল করতে পারে না যেটা বিশ্বমানের। এরা দেশ জাতি দুনিয়া সম্পর্কে বয়ান দেয়, আর আমাদের সেটা শোনা লাগে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে নাকি দুনিয়া মানবে না। মনে হয় ওই দুনিয়ার সব হেড অফ দ্য স্টেটের সাথে সকাল বিকাল নাস্তা করে। ওই জানে আওয়ামী লীগকে সাফা করে দিলেও কেউ কিছু করবে না। কইতে আসলে আমরা দেখবো। বিপ্লবের টাইমে গ্লোবাল মিডিয়াতে এই লড়াইকে জঙ্গিবাদ বলে প্রচারের চেষ্টা চালিয়েছে না হাসিনা? করছে না? প্রত্যেকটা দূতাবাসের নোট পাঠাইছে না? আমরা দেখছি তো সেই নোট পইরা কি লিখেছিল, কি কইতে বলে দিছিল। এই ন্যারেটিভ কারা ভাঙছে? মাসুদ কামালেরা ভাঙিছে। উঠছে ক্ষমতা আছে ভাঙার, বড় বড় বাক্য ঝাড়িচ্ছে বৈশা বৈশা। ওর বাক্য কে শুনে? আমে বয়ানদাতা এসে গেছে, আবার বিভক্তির আলাপ আনিছে। তার মানে আওয়ামী লীগের সাথে ঐক্য করা লাগবে আমাদের। শুনেন, এই মাহফুজ আলমের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া যে এরকম একটা বক্তব্য আমরা দিতে চাই না। তা না হলে সরকারের শৃঙ্খলা থাকবে না, শৃঙ্খলা থাকে না। এইভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না। এইভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতাকে দেশ গড়ার কোনো উদ্যোগ বলা যায় না। এই সরকার নাকি নিরপেক্ষতা হারাইতেছে। মাসুদ কামাল এই সরকার নিরপেক্ষ না। কে কইছে নিরপেক্ষ? এটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা বিপ্লবের পরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। এটা ফ্যাসিস্টের বিরুদ্ধ পক্ষের সরকার, এটা অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সের সরকার। এই সরকার নিরপেক্ষ সরকার না, এই সরকার আমাদের পক্ষের সরকার। আমরা আমি বাকশালীদের দাবরানির উপরে রাখবো, বাংলাদেশের শত্রুদের নির্মূল করব আমরা। এই দেখেন জাতীয় পার্টিও বলে এই সরকার নিরপেক্ষ না, একই কথা বলে মাসুদ কামাল। এই জাতীয় পার্টি মিটিং করে প্রকাশ্যে, হারাম জাদারা। তো আমার ক্ষুদ্র ভ্রাতাদের জিয়াফত খেলাম এমনি এমনি, ভাবেছিলাম জিয়াফত খেয়ে গরুর গোস্ত খেয়ে শক্তি টক্তি হবি, এখন থেকে সব লুসা মেরে গেছে। জাতীয় পার্টি কেমনি মিটিং করে ঢাকাত? হ্যাঁ, আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা, ওটি গরু ফেলে জবে দেওয়া হয়নি কে?
আমি ধর্ম তো এখন আমার ক্ষুদ্র ভাতা গেলে ধর্ম, জাতীয় পার্টি যেন প্রকাশ্যে মিটিং করতে না পারে। কেস ফাইনাল, ওই বাইরে আসবে একটা বাড়ি দিয়ে ওরা দাবরানি দিয়ে তেড়ে দেবে। এবার আসেন এই ঐক্য প্রসঙ্গটা বুঝে দেখে, ঐক্য ঐক্য হাসিনা যেমন উন্নয়ন করে সিক্কর পারিল নি, তেমনি বিএনপি ঐক্য করে সিক্কর পারিচ্ছে। মাসুদ কামাল তার সাথে ফেউ লাগিছে, ওই একবার আওয়ামী লীগের সাথে ফেউ লাগে, একবার বিএনপির সাথে ফেউ লাগে, ও ঠিক করবে পারেনি কার সাথে যাবে।